প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উদ্ভিদ বিজ্ঞানের চ্যাপ্টার 4 এর একটা টপিক, যার নাম হচ্ছে ব্যাকটেরিয়া। তো চলো শুরু করা যাক। আমরা যখন ব্যাকটেরিয়া নিয়ে কোনো কিছু নিয়ে পড়াশোনা করব, ফার্স্টে জানতে হবে তার পরিচিতি সম্পর্কে, তার ইন্ট্রোডাকশন সম্পর্কে। তাহলে ব্যাকটেরিয়ার পরিচিতিটা কি? ব্যাকটেরিয়া হচ্ছে অনেকটা, এটা হচ্ছে আণুবীক্ষণিক প্রাণী, অর্থাৎ এটাকে আমরা মাইক্রোস্কোপ ছাড়া দেখতে পারবো না। অর্থাৎ এটা এতটাই ছোট যে এটাকে দেখার জন্য আমাদের কিসের প্রয়োজন হবে? মাইক্রোস্কোপের প্রয়োজন হবে। আর এই ব্যাকটেরিয়াটা দেখতে অনেকটা রডের মতো। আমরা লোহার রড দেখছি না? লোহার রড কি এভাবে লম্বাটে থাকে, আর হচ্ছে শেপটা হচ্ছে অনেকটা রাউন্ডেড থাকে ক্রস সেকশনে। তাহলে এই টাইপের ব্যাকটেরিয়াগুলো, তাহলে এই ব্যাকটেরিয়াগুলো কি রডের মতো, কিন্তু তারা হচ্ছে কি অনেক ছোট ছোট। তার মানে তাদেরকে আমরা বলতে পারি কি ছোট ছোট রডের সাথে তুলনা করতে পারি। হ্যাঁ, বিজ্ঞানীরা হচ্ছে এদেরকে ছোট ছোট রডের সাথেই তুলনা করছে। ব্যাকটেরিয়াকে বলা হয় হচ্ছে লিটল রড। আর এটা আমি অলরেডি বলে ফেলছি, এরা হচ্ছে কি আণুবীক্ষণিক, অর্থাৎ এদের আমরা খালি চোখে দেখতে পারবো না। এদের দেখার জন্য অবশ্যই কিসের প্রয়োজন হবে? এদের দেখার জন্য অবশ্যই হচ্ছে মাইক্রোস্কোপ বা হচ্ছে অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হবে। এরপর ব্যাকটেরিয়াগুলো হচ্ছে এককোষী, অর্থাৎ এদের দেহে শুধুমাত্র হচ্ছে কোষ থাকে একটা। আমি যদি একটা কোষ দেখাই এভাবে, তাদের দেহে শুধুমাত্র একটা কোষ থাকে। আমাদের দেহে কি অনেকগুলা কোষ থাকে? আমাদের দেহে অনেকগুলা কোষ মিলে কি গঠন করে? টিস্যু গঠন করে। কিন্তু ব্যাকটেরিয়ার দেহে শুধুমাত্র একটা কোষই থাকে। আচ্ছা, এরপর দেখো ব্যাকটেরিয়া সম্পর্কে আর আমরা বেসিক কি জানবো? ব্যাকটেরিয়াটা সংখ্যা বৃদ্ধি করে অবশ্যই যে কোনো জীবেরই কি মেইন উদ্দেশ্য হচ্ছে বংশ বৃদ্ধি করা, সংখ্যা বৃদ্ধি করা, অর্থাৎ সন্তান সন্ততি উৎপাদন করা। তাহলে ব্যাকটেরিয়াও কি করতে চাই? ব্যাকটেরিয়াও চাই হচ্ছে তার বংশ বৃদ্ধি করতে। ব্যাকটেরিয়া বংশবৃদ্ধি করে, মনে রাখবা, দ্বিবিভাজন প্রক্রিয়ায় এগুলো আমরা আস্তে আস্তে জানবো। আগে আমরা ব্যাকটেরিয়াটার একটু পরিচিতিটা দেখতেছি। তাহলে তারা কি করে? দ্বিবিভাজন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। এখন দ্বিবিভাজনটা কি? তোমরা মনে আছে কোষ বিভাজন 3 টাইপের পড়ে আসছো। কি ছিল? এমাইটোসিস, মাইটোসিস, আর ছিল কি মিউসিস। আশা করি মনে আছে। এমাইটোসিস কি কাদের ক্ষেত্রে হচ্ছিল? এমাইটোসিস হচ্ছিল আদিকোষী আর হচ্ছে এককোষী জীবের ক্ষেত্রে কি হচ্ছিল? এমাইটোসিস হচ্ছিল। এমাইটোসিস প্রক্রিয়ায় কি হয়? এমাইটোসিস প্রক্রিয়ায় কোনো একটা জীব, ধরো এককোষী একটা জীব, অ্যামাইটোসিস প্রক্রিয়ায় কি হয়? এই এককোষী জীবটা এই কোষটা ভেঙে দুইটা নতুন কোষে পরিণত হয়, এবং এই দুইটা নতুন কোষ থেকে কি দুইটা নতুন জীবের সৃষ্টি হয়। অর্থাৎ কি একটা কোষ সরাসরি ছিঁড়ে গিয়ে, একটা জীব সরাসরি বিভক্ত হয়ে গিয়ে দুইটা নতুন জীবের সৃষ্টি করে দেয়। এটাকেই আমরা বলছিলাম কি অ্যামাইটোসিস। দ্বিবিভাজনটা মনে রাখবা, দ্বিবিভাজন হচ্ছে কি এক টাইপের অ্যামাইটোসিস। তাহলে দ্বিবিভাজনেও কি হবে? দ্বিবিভাজনেও হচ্ছে কি একটা কোষ সরাসরি ছিঁড়ে গিয়ে কি দুইটা অপত্য কোষে পরিণত হবে, সরাসরি ছিঁড়ে যাবে। আর এই অপত্য কোষগুলো থেকে কি হবে? নতুন জীবের সৃষ্টি হবে। তাহলে আমরা মনে রাখবো কি দ্বিবিভাজন হচ্ছে এক প্রকার অ্যামাইটোসিস, অর্থাৎ প্রত্যক্ষ কোষ বিভাজন মানে কি? প্রত্যক্ষ কোষ বিভাজন মানে হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় একটা জীব সরাসরি দুইটা জীবে বিভক্ত হয়ে যায়, সেটাকে আমরা বলি অ্যামাইটোসিস। আচ্ছা, এরপরে হচ্ছে ব্যাকটেরিয়াটা আমরা কোন কোষী জীব পড়ে আসছি? এককোষী জীব, অর্থাৎ তার বডিতে ছিল কি একটা কোষ। এখন আমাদের মনে প্রশ্ন জাগে, এই একটা কোষটা, এই কোষটা কি আদি কোষ নাকি হচ্ছে এই কোষটা প্রকৃত কোষ? মনে রাখবা ব্যাকটেরিয়া এক কোষী এবং ব্যাকটেরিয়ার কোষটা হচ্ছে আদি কোষ। তার মানে ব্যাকটেরিয়া হচ্ছে আদি কোষী। এখন কোশ্চেন জাগে, আদি কোষ কি প্রকৃত কোষ কি? প্রকৃত কোষ হচ্ছে কি যার ক্ষেত্রে নিউক্লিয়াসের বাইরে আবরণ আছে, অর্থাৎ হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন আছে। আর হচ্ছে যে কোষে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু বিদ্যমান, এগুলো আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ে আসছি, যার রাইবোজোম হচ্ছে 80S। এই ধরনের কোষগুলোকে আমরা বলি কি প্রকৃত কোষী। আর আদি কোষী কাদেরকে বলি আমরা? আদি কোষী, আচ্ছা আমি একটা সহজ ভাবে বুঝাই। দেখো, ধরো একটা কোষ, এই কোষের মধ্যে সাপোজ এটা ধরো নিউক্লিয়াস, একটা সাপোজ নর্মাল কোষ আমি চিন্তা করতেছি। আর নিউক্লিয়াসের মধ্যে থাকে কি ক্রোমোজোম, আর হচ্ছে আরেকটা জিনিস থাকে নিউক্লিওলাস।
আর হচ্ছে বাইরের দিকে কি থাকে, বাইরের দিকে থাকে হচ্ছে সাইটোপ্লাজম। এভাবে করে বাইরের দিকে সাইটোপ্লাজম থাকে। সাইটোপ্লাজমের মধ্যে বিভিন্ন অঙ্গাণু থাকে, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকে, অর্থাৎ হচ্ছে যাদের পোশাক আছে, যাদের বাইরে আবরণ আছে। আর হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু থাকে, যাদের বাইরে কি পোশাক নেই, অর্থাৎ আবরণ নেই। ঝিল্লিবদ্ধ অঙ্গাণু কি কি আছে, ঝিল্লিবিহীন অঙ্গাণু কি কি আছে, আমরা প্রথম অধ্যায়ে পড়ে আসছি, অথবা হচ্ছে পড়বো না পড়লে। এরপর দেখো, এখানে হচ্ছে একটা ঝিল্লিবিহীন ইম্পর্টেন্ট অঙ্গাণু আমরা মনে রাখবো হচ্ছে রাইবোজোম। এখানে একটা ইম্পর্টেন্ট অঙ্গাণু আছে কি, রাইবোজোম। রাইবোজোম হচ্ছে ঝিল্লিবিহীন। এবার দেখো, যেটা হচ্ছে প্রকৃত কোষ, এর ক্ষেত্রে কি হবে, এর ক্ষেত্রে হচ্ছে এই নিউক্লিয়াসের বাইরে আমি একটা কমলা কালারের লেয়ার দিছি, এটাকে বলা হয় নিউক্লিয়ার এনভেলপ বা হচ্ছে নিউক্লিয়ার আবরণ। প্রকৃত কোষে এই নিউক্লিয়ার এনভেলপ থাকে, আদি কোষে কিন্তু এই নিউক্লিয়ার এনভেলপটা আমরা পাবো না, অর্থাৎ আদি কোষে এই কমলা কালার লেয়ারটা আমরা পাবো না। অর্থাৎ নিউক্লিয়াসের কোনো কি নেই, আদি কোষের মধ্যে নিউক্লিয়াসের কোনো ঝিল্লি নাই। আর হচ্ছে আদি কোষের মধ্যে কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নাই। আমি যদি কিছু ঝিল্লিবদ্ধ অঙ্গাণুর নাম বলি, যেমন ধরো মাইটোকন্ড্রিয়া, গোলগি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, পারোক্সিজোম, এগুলো হচ্ছে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। এই অঙ্গাণুগুলো কিন্তু আমরা আদি কোষে পাবো না। আদি কোষে আমরা সেসব অঙ্গাণু পাবো যাদের পোশাক নাই, যাদের কোনো কাপড় নেই, যাদের কোনো আবরণ নাই, অর্থাৎ হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু পাবো। এই একটা ঝিল্লিবিহীন অঙ্গাণুর নাম মনে রাখতে চাইলে মনে রাখতে পারো, আরো অনেক ঝিল্লিবিহীন অঙ্গাণু আছে, এগুলো তোমরা প্রথম অধ্যায়ে পড়বা। একটা ঝিল্লিবিহীন অঙ্গাণুর নাম হচ্ছে রাইবোজোম। তবে রাইবোজোমও কিন্তু প্রকৃত কোষ আর হচ্ছে আদি কোষের মধ্যে ডিফারেন্স আছে, এটাও আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়বো। এটা হচ্ছে রাইবোজোমটা, যেটা প্রকৃত কোষ। এই প্রকৃত কোষে রাইবোজোম হয় মনে রাখবে, বা প্রকৃত কোষে রাইবোজোম হয় এইটিএস। আর যেটা আদি কোষ, আদি কোষে এই রাইবোজোমটা হয় 70। এটা হচ্ছে ঘূর্ণনের একক। এইটিএস, 70s এগুলো হচ্ছে ঘূর্ণনের একক। এগুলো আমরা প্রথম অধ্যায়ে পড়বো। আপাতত আমরা মনে রাখবো প্রকৃত কোষ আর আদি কোষ দুইটাতেই রাইবোজোম আছে, কিন্তু প্রকৃত কোষের রাইবোজোমটা হচ্ছে এইটিএস, আদি কোষের রাইবোজোমটা হচ্ছে 70s। তাহলে ব্যাকটেরিয়া, যেহেতু আমি আদি কোষই বলে আসছি, তাহলে ব্যাকটেরিয়াতে আমরা অবশ্যই কি পাবো, আদি কোষের বৈশিষ্ট্যগুলো পাবো। তাহলে আমি যদি আদি কোষের বৈশিষ্ট্যগুলো বলি, আদি কোষের বৈশিষ্ট্য কি কি আছে, এখানে কোনো ঝিল্লি বদ্ধ অঙ্গাণু নাই। তার মানে আমরা ব্যাকটেরিয়াতে কোনো ধরনের ঝিল্লিবদ্ধ অঙ্গাণু পাবো না। ব্যাকটেরিয়াতে যেসব অঙ্গাণু আছে সবগুলো হচ্ছে ঝিল্লিবিহীন, অর্থাৎ হচ্ছে তাদের পোশাক নাই। এরপর হচ্ছে নিউক্লিয়ার মেমব্রেন বা হচ্ছে নিউক্লিয়ার এনভেলপ নাই, অর্থাৎ নিউক্লিয়াসের বাইরে আমরা একটা আবরণ দেখে আসছি না, এই আবরণটা নাই। এটাকে আমরা নিউক্লিয়ার মেমব্রেনও বলতে পারি, এটাকে আমরা নিউক্লিয়ার এনভেলপও বলতে পারি। তাহলে এখানে কি নিউক্লিয়ার মেমব্রেন বা নিউক্লিয়ার এনভেলপ নাই। আর হচ্ছে আদি কোষ, যেহেতু এখানে রাইবোজোম অবশ্যই কি হবে, আমরা একটু আগে দেখে আসছি প্রকৃত কোষের রাইবোজোম হয় এইটিএস, আদি কোষের রাইবোজোম হয় 70। 70s কি, এইটিএস কি, এগুলো আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়বো। ঠিক আছে, তাহলে আশা করি ক্লিয়ার হয়েছে ব্যাকটেরিয়ার এই বৈশিষ্ট্যগুলো। তাহলে আমি আরেকবার একটু মনে করাই দিই, ব্যাকটেরিয়া হচ্ছে কি অনেকটা ছোট্ট ছোট্ট রডের মতো, এই যে পাশের চিত্রে তোমরা দেখতে পারো, তাই এটাকে বলা হয় লিটল রড। আর এটা মাইক্রোস্কোপ ছাড়া আমরা দেখতে পাবো না খালি চোখে, তাই এটা হচ্ছে কি একটা আণবিক কণিক প্রাণী। আর এই হচ্ছে এককোষী, এবং এই এক কোষটা হচ্ছে কি এর আদি কোষ। আদি কোষ মানে কি, যার কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু নেই, কোনো নিউক্লিয়ার মেমব্রেন নেই, আর রাইবোজোমটা হচ্ছে 70। আর হচ্ছে এই বংশবৃদ্ধি করে দ্বিবিভাজন প্রক্রিয়ায়, অর্থাৎ একটা ব্যাকটেরিয়া সরাসরি বিভক্ত হয়ে দুইটা নতুন ব্যাকটেরিয়ায় পরিণত হয়ে যায়। এবার দেখো, যখন কোনো টপিক আমরা পড়ব, এই জিনিসটা তো আর এমনি এমনি চলে আসেনি। এই জিনিসটা অবশ্যই কেউ না কেউ আবিষ্কার করছেন, কেউ না কেউ এটা নিয়ে গবেষণা করছেন, কেউ না কেউ এটা ফার্স্ট দেখতে পাইছেন। যে হচ্ছে ফার্স্ট জিনিসটা দেখবে, সেটাকে আমরা বলবো কি, আবিষ্কারক। আর যে হচ্ছে জিনিসটার নাম দিবে, তাকে আমরা বলবো কি, নামকরণ করছেন। তাহলে এই ব্যাকটেরিয়াটা ফার্স্ট কোনো না কোনো বিজ্ঞানী তো অবশ্যই দেখছেন। যেই বিজ্ঞানী এই ব্যাকটেরিয়াটা দেখতে পাইছেন, তাকে আমরা কি বলবো, কি ব্যাকটেরিয়ার আবিষ্কারক। এই ব্যাকটেরিয়াটা প্রথম দেখতে পাইছেন হচ্ছেন বিজ্ঞানী অ্যান্টনি ভন লিউয়েনহুক। তিনি একজন বিজ্ঞানী। এই লিউয়েনহুক কি করছেন, তিনি হচ্ছে তার আবিষ্কৃত মাইক্রোস্কোপের নিচে বৃষ্টির পানি রাখছিলেন। এই বৃষ্টির পানিতে তিনি হচ্ছে ব্যাকটেরিয়ার উপস্থিতি লক্ষ্য করছেন। তিনি একটা নতুন ধরনের জীব দেখতে পেয়েছেন। এই যেহেতু তিনি নতুন ধরনের জীব ব্যাকটেরিয়াটা দেখছেন ফার্স্ট, তাই তাকে আমরা বলবো কি ব্যাকটেরিয়াটার আবিষ্কারক। এরপর হচ্ছে আমরা এখন এই জিনিসটাকে ব্যাকটেরিয়া বলতেছি,
এই ব্যাকটেরিয়া শব্দটা অবশ্যই কোনো না কোনো বিজ্ঞানী তো এই ব্যাকটেরিয়াটার নামকরণ করছে, এই নামটা দিচ্ছে। এই ব্যাকটেরিয়ার নাম দিচ্ছেন হচ্ছেন অর্থাৎ নামকরণ করছেন বিজ্ঞানী এরেনবার্গ। এরপর দেখো ব্যাকটেরিয়া কি করে। ব্যাকটেরিয়া হচ্ছে অনেক ধরনের রোগ জীবাণু সৃষ্টি করতে পারে। ব্যাকটেরিয়া ধরো জ্বর সৃষ্টি করতে পারে, কলেরা সৃষ্টি করতে পারে। এই যে ব্যাকটেরিয়া দ্বারা যে রোগ সৃষ্টি হইতে পারে, এই তথ্যটা একজন বিজ্ঞানী দিচ্ছে। এই বিজ্ঞানীর নাম হচ্ছে লুই পাস্তুর। লুই পাস্তুর কিন্তু প্রথম অ্যান্টিবায়োটিক আবিষ্কার করছেন, এটাও মনে রাখবা। প্রথম অ্যান্টিবায়োটিকের নাম হচ্ছে কি পেনিসিলিন। এই লুই পাস্তুরই হচ্ছে কি জার্ম থিওরি অফ ডিজিজ, অর্থাৎ হচ্ছে কি এই যে রোগ সৃষ্টির কারণ হিসেবে ব্যাকটেরিয়াকে চিহ্নিত করছে কে, লুই পাস্তুর। তাহলে আশা করি ব্যাকটেরিয়া নিয়ে ইন্ট্রোডাকশনটা তোমাদের ক্লিয়ার হয়েছে। এবার আমরা ইম্পর্টেন্ট টপিকে চলে যাব। একটা আদর্শ ব্যাকটেরিয়ার গঠন। একটা আদর্শ ব্যাকটেরিয়া দেখতে কিরকম হয় দেখো, পাশের চিত্রে আমি একটা আদর্শ ব্যাকটেরিয়া দেখাইছি। এবার আমরা এটা সহজভাবে আঁকা শিখবো, আর হচ্ছে তার স্ট্রাকচার গুলো, কোনটার কাজ কি, কোনটা কিভাবে গঠিত, সেই জিনিসগুলো জানবো। ব্যাকটেরিয়ার মধ্যে ফার্স্টে কি থাকে দেখো, ব্যাকটেরিয়ার এক কোষী অর্থাৎ তার একটা কোষ আছে। এই কোষের একটা বাউন্ডারি আছে। এই কোষের বাউন্ডারিটাকে আমরা বলে থাকি হচ্ছে কোষ প্রাচীর বা হচ্ছে সেল ওয়াল। তাহলে আমি যদি আঁকি, এভাবে হচ্ছে ব্যাকটেরিয়ার কোষের বাইরে একটা বাউন্ডারি আছে, সীমানা আছে। এই সীমানাটা আমরা বলে থাকি হচ্ছে এটাকে কোষ প্রাচীর। কোষ প্রাচীর কিভাবে গঠিত, কোষ প্রাচীরে কি কি উপাদান আছে, সেগুলো আমরা একটু পরে ক্লিয়ার করতেছি। আপাতত আমি স্ট্রাকচার গুলো কোথায় কি আছে সেগুলোর নামগুলো লিখে দিই। কোষ প্রাচীর, এই কোষ প্রাচীরকে আমরা ইংরেজিতে বলে থাকি হচ্ছে সেল ওয়াল। তাহলে তা ব্যাকটেরিয়ার কোষের বাইরে একটা কি আছে, সীমানা আছে, একটা বাউন্ডারি আছে, বর্ডার আছে। এই বর্ডারটাকে আমরা বলবো কি কোষ প্রাচীর। এটা উদ্ভিদ কোষেও থাকতে পারে, মনে আছে আমরা পড়ে আসছি উদ্ভিদ কোষে কোষ প্রাচীর থাকে, প্রাণী কোষে কোনো কোষ প্রাচীর থাকে না। এখন আরেকটা জিনিস জেনে গেলে, ব্যাকটেরিয়াতেও কি আছে, কোষ প্রাচীর আছে। এবার দেখো, কিছু কিছু ব্যাকটেরিয়াতে কিছু কিছু ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীরের বাইরে আরেকটা লেয়ার থাকতে পারে, তার একটা আবরণ থাকতে পারে, তার একটা পোশাক থাকতে পারে। এটা সব ব্যাকটেরিয়াতে আমরা পাবো না, কিছু কিছু ব্যাকটেরিয়াতে পাবো। কিছু কিছু ব্যাকটেরিয়াতে এভাবে কোষ প্রাচীরের বাইরে আরেকটা লেয়ার থাকতে পারে, আরেকটা আবরণ থাকতে পারে তার। সব ব্যাকটেরিয়াতে থাকে না, আমি আবার বললাম। এই লেয়ারটাকে আমরা বলবো হচ্ছে ক্যাপসুল। ক্যাপসুলের বাংলা শব্দ হচ্ছে কি আবরণ। তার মানে এটা কিছু কিছু ব্যাকটেরিয়াতে থাকতে পারে, সব ব্যাকটেরিয়াতে থাকে না। তাহলে কিছু কিছু ব্যাকটেরিয়াতে কি থাকতে পারে, কোষ প্রাচীরের বাইরে আরেকটা আবরণ থাকতে পারে। এই আবরণটাকে আমরা বলবো কি ক্যাপসুল। এবার দেখো, এই ক্যাপসুল পাইলাম আমরা, কোষ প্রাচীর পাইলাম। আচ্ছা, কোষের বাইরে কি কোষের নিচের আবরণ থাকে না? কোষের আবরণটাকে আমরা কি বলি, কোষ পর্দা বা হচ্ছে প্লাজমা মেমব্রেন বা হচ্ছে কোষ ঝিল্লি বলি। আশা করি পড়ে আসছো। তাহলে এই যে কোষের বাইরে একটা কোষের নিচের লেয়ার আছে, কোষের নিচের আবরণ আছে কোষ প্রাচীরের ভেতরের দিকে, কোষের আবরণটা। এই কোষের আবরণটাকে আমরা বলি কি কোষ ঝিল্লি বা হচ্ছে প্লাজমা মেমব্রেন। আশা করি এতটুকু পর্যন্ত বোঝা গেছে। তাহলে এই স্ট্রাকচারটার নাম হচ্ছে কি, এই স্ট্রাকচারটার নাম হচ্ছে কোষ ঝিল্লি বা হচ্ছে প্লাজমা মেমব্রেন। আচ্ছা, আমি বাকি স্ট্রাকচার গুলো একটু পরে আঁকতেছি। আগে আমরা দেখে আসি কোষ প্রাচীরটা কিভাবে তৈরি হয়, ক্যাপসুলটা কিভাবে তৈরি হয়, ক্যাপসুলের কাজ কি, কোষ ঝিল্লিটা কিভাবে তৈরি হয়, কোষ ঝিল্লির কাজ কি। এগুলো আমরা একটু আগে দেখে আসি। এখনো কিন্তু ব্যাকটেরিয়ার স্ট্রাকচারটা শেষ হয়নি, আরো কিছু জিনিস বাকি আছে। আগে আমরা এই তিনটা একটু পড়ে নিই। দেখো, ব্যাকটেরিয়ার বাইরে যে বাউন্ডারিটা, এই বাউন্ডারিটাকে আমি বলছি কি, এই বাউন্ডারিটাকে আমি বলছি হচ্ছে কোষ প্রাচীর। এখন দেখো, কোষ প্রাচীরটা কিভাবে তৈরি হয়। তোমরা বাড়ির বাইরের দেওয়ালকে, বাড়ির প্রাচীর দেখছো নিশ্চয়। বাড়ির প্রাচীরে কি হয়, বাড়ির প্রাচীর হচ্ছে ইটের তৈরি একটা লেয়ার থাকে। ইটের তৈরি লেয়ারের উপর কি হয়, ইটের তৈরি লেয়ারের উপর সিমেন্টের একটা প্লাস্টার থাকে। প্লাস্টারের উপর এখানে কি হয়, কালার দেওয়া হয়, রং দেওয়া হয়। উদ্ভিদের ক্ষেত্রেও প্রাচীরটাও তোমার বাড়ির প্রাচীরের সাথে তুলনা করতে পারো। উদ্ভিদের ক্ষেত্রেও এই প্রাচীরটাতে কি থাকবে, একটা ইটের লেয়ার থাকবে। আমি যদি একটু আঁকার ট্রাই করি, দেখো, এগুলো ধরো এক একটা ইট, এগুলো ধরো এক একটা ইট। এভাবে অনেকগুলা ইট আমাকে বসাইতে হবে দেওয়াল বানাইতে হইলে। এগুলো ধরো এক একটা ইট, আমি যেগুলো হোয়াইট কালার দিলাম, এভাবে অনেকগুলো ইট বসাইতে হবে। এই ইটগুলো কি বসাই দিলে আমার দেওয়াল হয়ে যাবে? ইটগুলোকে আমার জোড়া লাগাইতে হবে না? জোড়া লাগানোর জন্য
ইটগুলোর মাঝখানে আমার কি দিতে হবে? ইটগুলোর মাঝখানে আমার দিতে হবে হচ্ছে সিমেন্ট। তাহলে আমি যদি দেখাই ইটের মাঝখানে এভাবে আমাকে সিমেন্ট দিয়ে ইটগুলা একটা আরেকটার সাথে জোড়া লাগাইতে হবে, এভাবে সিমেন্ট দিয়ে। উদ্ভিদের কোষপ্রাচীরও এভাবে কিছু ইট আছে, ইটগুলো জোড়া লাগছে হচ্ছে সিমেন্ট দিয়ে। এবার দেখো উদ্ভিদের কোষপ্রাচীরে যে ইটগুলো আছে, আমি এখানে যে হোয়াইট কালারটা দিলাম এটা হচ্ছে ইট। উদ্ভিদের কোষপ্রাচীরে তোমাদের লেভেলে মনে রাখবা এই ইটের সাথে তুলনা করতে পারি আমরা মোরামিক অ্যাসিডকে। তাহলে ইট হিসেবে উদ্ভিদের কোষপ্রাচীরে কি থাকে? মোরামিক অ্যাসিড। এখন ইটগুলো তো আর এমনি রেখে দিলে হবে না, ইটগুলোকে কি করতে হবে? ইটগুলোকে জোড়া লাগাইতে হবে। জোড়া লাগাই আমরা কি দিয়ে দেওয়াল তৈরি করতে? সিমেন্ট দিয়ে। তাহলে এখানে উদ্ভিদের ক্ষেত্রে কোষপ্রাচীরের ক্ষেত্রে কি লাগবে? কোষপ্রাচীরের ক্ষেত্রে কিছু না কিছু অবশ্যই সিমেন্ট থাকতে হবে। তাহলে এই জিনিসগুলো যেগুলো জোড়া লাগাইছি আমি এগুলো হচ্ছে কি? সিমেন্ট। এখন দেখো উদ্ভিদের কোষপ্রাচীরের ক্ষেত্রে সিমেন্টটা হচ্ছে কি? উদ্ভিদের কোষপ্রাচীরের ক্ষেত্রে সিমেন্টটা হচ্ছে পেপটাইড লিঙ্ক, অর্থাৎ এক টাইপের পেপটাইড বন্ড। তাহলে ইটগুলা কি দিয়ে পরস্পরের সাথে যুক্ত হয়? সিমেন্ট। এই সিমেন্টটার নাম হচ্ছে ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের ক্ষেত্রে পেপটাইড লিঙ্ক। আশা করি ক্লিয়ার হয়েছে এতটুকু। এবার দেখো এভাবে একটার পর একটা এভাবে ইটের লেয়ার করতে করতে আমরা কি যাব? আমরা হচ্ছে ভেতরের একটা একদম ভেতরের কোর লেয়ারটা পেয়ে যাব, যেটা হচ্ছে ইট আর সিমেন্ট দিয়ে তৈরি হয়েছে। এখন আমরা কিন্তু প্লাস্টার করিনি। তাহলে উদ্ভিদের কোষপ্রাচীরের ক্ষেত্রেও কি হবে? এভাবে ইট আর সিমেন্টের একটা লেয়ার পেয়ে যাব আমরা। এই লেয়ারটাকে, ইট আর সিমেন্টের লেয়ারটাকে উদ্ভিদ কোষপ্রাচীর আমরা বলে থাকি পেপটিডোগ্লাইকান। এই কথাটা মনে রাখবা। নরমাল বাড়ির ক্ষেত্রে যেটা নরমাল ইট আর সিমেন্টের লেয়ার, এটা উদ্ভিদের কোষপ্রাচীরেও থাকবে। উদ্ভিদের কোষপ্রাচীরে এটার নাম হচ্ছে কি? পেপটিডোগ্লাইকান। এটাই হচ্ছে উদ্ভিদের কোষপ্রাচীরের মূল উপাদান। আশা করি মনে রাখবা। তাহলে উদ্ভিদ কোষপ্রাচীরের তারপর কি করব আমরা? এই এইটা সিমেন্টের উপর আমরা আরেকটা সিমেন্ট দিয়ে প্লাস্টার দিব। উদ্ভিদের কোষপ্রাচীরের ক্ষেত্রে এইভাবে প্লাস্টার থাকে। আর হচ্ছে এরপর পেইন্ট করব, রং দিব। উদ্ভিদ বলতেছি বারবার, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরের ক্ষেত্রেও কি থাকে? এভাবে হচ্ছে রং থাকে। তাহলে এই যে আমার পেপটিডোগ্লাইকান লেয়ার, প্লাস্টার, রং, এগুলো পুরা সবকিছু মিলে কি গঠন করে? একটা কোষপ্রাচীর গঠন করে। তাহলে আমরা মনে রাখবো কি? আমরা মনে রাখবো ব্যাকটেরিয়ার কোষপ্রাচীরটা মূল উপাদান মূল উপাদান মূল উপাদানটা হচ্ছে কি? মূল উপাদানটা হচ্ছে পেপটিডোগ্লাইকান। ওই যে সিমেন্ট আর হচ্ছে ইটের যে লেয়ারটা একদম কোর লেয়ারটা, এটাকে আমরা বলবো কি? পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকানটা তৈরি হয়েছে কি দিয়ে? পেপটিডোগ্লাইকানটা তৈরি হয়েছে ইট হিসেবে ছিল এখানে মোরামিক অ্যাসিড, আর হচ্ছে সিমেন্ট হিসেবে এখানে ছিল কি? পেপটাইড লিঙ্ক। তাহলে এই দুইটা জিনিস দিয়ে আমার কি হয়েছে? পেপটিডোগ্লাইকান লেয়ারটা তৈরি হয়েছে। তাহলে মূল উপাদান হচ্ছে কি? পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকানটা তৈরি হয়েছে কি দিয়ে? মোরামিক অ্যাসিড আর হচ্ছে পেপটাইড লিঙ্ক দিয়ে। এরপর দেখো, এরপর এই কোষপ্রাচীরের মধ্যে আমাদের তো শুধু দেওয়াল লেয়ারটা ছিল না, সিমেন্ট লেয়ার ছিল, প্লাস্টার লেয়ার ছিল। তাহলে এখানে পেপটিডোগ্লাইকান ছাড়াও আরো থাকতে পারে হচ্ছে টিকোইক অ্যাসিড। ওই যে আমরা দেওয়ালের সাথে সিমেন্টের প্লাস্টার দিলাম, পেইন্ট করলাম, এগুলো হচ্ছে টিকোইক অ্যাসিড। এভাবে মনে রাখতে পারো। তাহলে আমরা কোষপ্রাচীর শেষ করে ফেললাম। কোষপ্রাচীরের মধ্যে কোষপ্রাচীরের মূল উপাদানটা হচ্ছে কি? কোষপ্রাচীরের মূল উপাদানটা হচ্ছে পেপটিডোগ্লাইকান। পেপটিডোগ্লাইকানটা তৈরি হয়েছে মোরামিক অ্যাসিড আর পেপটাইড লিঙ্ক দিয়ে, আর সাথে হচ্ছে এখানে থাকতে পারে কি? টিকোইক অ্যাসিড। এবার দেখো এই কোষপ্রাচীরের পেপটিডোগ্লাইকান লেয়ারটা আমরা কিছু ব্যাকটেরিয়াতে পাবো, এটা হচ্ছে মোটা। কিছু ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকান লেয়ারটা হচ্ছে মোটা বা হচ্ছে পুরু, অর্থাৎ হচ্ছে থিক থাকে। আর কিছু ব্যাকটেরিয়াতে দেখতে পাবো এই দেয়ালের লেয়ারটা হচ্ছে খুব পাতলা, খুব চিকন, অর্থাৎ হচ্ছে থিন থাকে। তাহলে এটা আমরা বলতেছি পেপটিডোগ্লাইকান লেয়ার। তাহলে পেপটিডোগ্লাইকান লেয়ারটা কিছু ব্যাকটেরিয়াতে থাকবে থিক বা মোটা, কিছু ব্যাকটেরিয়াতে থাকবে থিন বা হচ্ছে পাতলা। যেসব ব্যাকটেরিয়াতে এই পেপটিডোগ্লাইকান লেয়ারটা ঠিক থাকে তাদেরকে আমরা বলবো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। আর যেসব ব্যাকটেরিয়াতে পেপটিডোগ্লাইকান লেয়ারটা থিন বা হচ্ছে পাতলা থাকে তাদেরকে আমরা বলবো গ্রাম
নেগেটিভ ব্যাকটেরিয়া। আশা করি মনে থাকবে। আর কিছু কিছু ব্যাকটেরিয়াতে আমরা দেখব কোনো কোষ প্রাচীর নাই, এটাও পরীক্ষায় এমসিকিউতে মাঝে মাঝে দিয়ে দেয়। ব্যতিক্রমগুলো মনে রাখবা, স্যারদের বেশি একটু পছন্দের। তাহলে কোন ব্যাকটেরিয়াতে কোনো কোষ প্রাচীর নাই মনে রাখবা, মাইকোপ্লাজমা নামক একটা ব্যাকটেরিয়া আছে। এই মাইকোপ্লাজমাতে সেল ওয়াল অ্যাবসেন্ট, এটা যেন মাথায় থাকে। মাইকোপ্লাজমাতে কোষ প্রাচীর নাই। ঠিক আছে, তাহলে আমরা কোষ প্রাচীরটা পড়ে ফেললাম। এই যে কোষের বাইরে যে বাউন্ডারিটা ছিল সেটাকে আমরা বলছিলাম কোষ প্রাচীর। আশা করি বুঝছো। এই কোষ প্রাচীরের বাইরে কিছু কিছু ব্যাকটেরিয়াতে, সব ব্যাকটেরিয়াতে না, কিছু কিছু ব্যাকটেরিয়াতে আর একটা লেয়ার ছিল, একটা আবরণ ছিল, একটা পোশাক ছিল, যেটাকে আমরা বলছিলাম ক্যাপসুল। এখন দেখো, আবরণটা যদি শক্ত হয়, ধরো বইয়ের পেজের মতো না, ধরো হচ্ছে অনেকটা কাঠের মতো যদি শক্ত হয়, একটা শক্ত স্ট্রাকচার হয়, শক্ত স্ট্রাকচার হইলে সেটাকে আমরা বলে থাকি হচ্ছে ক্যাপসুল। শক্ত স্ট্রাকচার হইলে সেটাকে আমরা বলবো ক্যাপসুল। আমরা বলে আসছি না, কোষ প্রাচীরের বাইরের আবরণটাকে আমরা কি বলি? ক্যাপসুল। এখন মনে রাখবা, ক্যাপসুল কখন বলবো আমরা? যখন আবরণটি কিরকম হবে? যখন আবরণটি শক্ত হবে, কাঠের মতো শক্ত হলে তখন সেটাকে আমরা বলবো ক্যাপসুল। আর হচ্ছে আবরণটা যদি শক্ত না হয়ে অনেকটা তোমার স্কিনের মতো নরম হয়, অনেকটা স্থিতিস্থাপক হয়, অনেকটা ইলাস্টিক হয়, তখন এটার নাম পাল্টে যায়। যখন এটা হচ্ছে ইলাস্টিক হয়, অর্থাৎ স্থিতিস্থাপক হয়, নরম হয়, তখন আবরণটাকে আমরা বলে থাকি স্লাইম লেয়ার। এটা যেন মাথায় থাকে। তাহলে স্লাইম লেয়ার মানে হচ্ছে কি? স্লাইম লেয়ার মানে হচ্ছে যখন আবরণটি স্থিতিস্থাপক হবে, যখন ইলাস্টিক হবে আবরণটি যখন ইলাস্টিক হবে তখন সেটার নাম আমরা কি দিব? তখন সেটার নাম আমরা দিব স্লাইম লেয়ার। আশা করি বোঝা গেছে। তাহলে আমরা কোষ প্রাচীর পাইলাম, কোষ প্রাচীরের বাইরে হচ্ছে আমরা একটা আবরণ পাইলাম, আবরণটার নাম হচ্ছে কি? ক্যাপসুল। যখন হচ্ছে সেটা শক্ত হবে নাম বলবো হচ্ছে ক্যাপসুল, যখন সেটা হচ্ছে স্থিতিস্থাপক হবে তখন সেটার নাম বলবো আমরা কি? স্লাইম লেয়ার। তাহলে এরপর হচ্ছে আমরা চলে যাব কোষ ঝিল্লিটা। আমরা ভেতরের দিকে এরপর কি পাইছি? ভেতরের দিকে আমরা এরপর পাইছি হচ্ছে কোষ ঝিল্লি বা হচ্ছে প্লাজমা মেমব্রেন। কোষের যেই আবরণটা, কোষের সাইটোপ্লাজমের যেই আবরণটা, এই সাইটোপ্লাজমের আবরণটাকে আমরা বলবো কি? কোষ ঝিল্লি বা প্লাজমা মেমব্রেন। এই যে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লি, এই কোষ ঝিল্লিটা তৈরি হয় হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা। ফসফোলিপিড বাইলেয়ার কি? এটাও হচ্ছে আমরা চ্যাপ্টার 1-এ পড়বো, বা হচ্ছে চ্যাপ্টার 1 অলরেডি অনেকের পড়া হয়ে গেছে। তাহলে এই কোষ ঝিল্লি মনে রাখবো ফসফোলিপিড বাইলেয়ার দ্বারা গঠিত হয়। বাইলেয়ার মানে দুইটা লেয়ার, অর্থাৎ ফসফোলিপিড, লিপিডের সাথে ফসফেট যুক্ত হয়ে ফসফোলিপিড গঠন করে। ফসফোলিপিডের দুইটা লেয়ার দ্বারা হচ্ছে কোষ ঝিল্লি গঠিত হয়। সাথে হচ্ছে এখানে লিপোপ্রোটিন থাকতে পারে। এগুলো আমাদের এত ইম্পর্টেন্ট না। আমাদের যে জিনিসটা জানতে হবে এই কোষ ঝিল্লি থেকে, সেটা হচ্ছে দেখো, ব্যাকটেরিয়াতে কিন্তু সহস্রাণিক অঙ্গ মাইটোকন্ড্রিয়া নাই, কারণ মাইটোকন্ড্রিয়া হচ্ছে কি? একটা ঝিল্লিবদ্ধ অঙ্গাণু। কিন্তু ব্যাকটেরিয়া যেহেতু আদিকোষই বলে আসছি আমি, ব্যাকটেরিয়াতে কি? ব্যাকটেরিয়াতে ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকবে না, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া নাই। তাহলে তার কি শক্তি উৎপাদন হইতে হবে না? আমরা জানি কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় কোনটাকে? কোষের পাওয়ার হাউস বা শক্তিঘর বলা হয় মাইটোকন্ড্রিয়াকে। ব্যাকটেরিয়াতে তো মাইটোকন্ড্রিয়া নেই, কিন্তু তার শক্তি লাগবে না? অবশ্যই শক্তি লাগবে। ব্যাকটেরিয়ার এই শক্তি অর্থাৎ হচ্ছে এটিপি তৈরি হয় হচ্ছে মনে রাখবা প্লাজমা মেমব্রেন থেকে। তাহলে প্লাজমা মেমব্রেন বা কোষ ঝিল্লির ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ইম্পর্টেন্ট আরেকটা কাজ হচ্ছে কি? আরেকটা কাজ হচ্ছে এটিপি, অর্থাৎ হচ্ছে শক্তি তৈরি করা। কেন? কারণ হচ্ছে তার মধ্যে কোনো ধরনের মাইটোকন্ড্রিয়া নাই। এরপর দেখো, কিছু কিছু সময় আমরা দেখবো হচ্ছে এই কোষ ঝিল্লিটা ভেতরের দিকে এভাবে বাছ হয়ে গেছে, ভেতরের দিকে এভাবে কোষ ঝিল্লিটা বাছ হয়ে গেছে। ভেতরের দিকে বাছ হয়ে গেলে তখন এই কোষ ঝিল্লিটার নাম হয়ে যায়, তখন এই কোষ ঝিল্লির যে অংশটা ভেতরের দিকে বাছ হয়ে যায় সেটাকে আমরা বলে থাকি হচ্ছে মেসোজোম। এই মেসোজোমের কাজ মনে রাখবা, মেসোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে। তাহলে মেসোজোম যেটা, মেসোজোমের কাজ কি? মেসোজোমের কাজ হচ্ছে কোষ বিভাজনে সাহায্য করা। মেসোজোম কোষ বিভাজনে সাহায্য করে। তাহলে আশা করি এতটুকু পর্যন্ত স্ট্রাকচারগুলো ক্লিয়ার হয়েছে। এবার আমরা ব্যাকটেরিয়ার আরও কিছু স্ট্রাকচার দেখব। ব্যাকটেরিয়াতে আমরা দেখব কিছু জিনিস হচ্ছে এভাবে দণ্ডাকার, এভাবে হচ্ছে দণ্ডের মতো, এভাবে ব্যাকটেরিয়া থেকে বাইরের দিকে বের হয়েছে, ছোট ছোট নলের মতো দণ্ডাকার কিছু জিনিস ব্যাকটেরিয়া থেকে এভাবে বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। এই বাইরের দিকে সরু নলাকার যে জিনিসগুলো স্ট্রেইট একদম চুলের মতো লম্বা, এই জিনিসগুলোকে আমরা বলবো হচ্ছে পিলি। আর হচ্ছে কিছু জিনিস দেখবো পিলির মতোই, তবে হচ্ছে একটু লম্বা।
আর হচ্ছে একটু আঁকাবাঁকা, পিলির মতো এতটা স্ট্রেট না, আঁকাবাঁকা। এগুলো সাধারণত একটা বা দুইটা থাকতে পারে, আমি বোঝার জন্য এখানে দুইটা দেখাইলাম। তবে একটাও থাকতে পারে, দুইটাও থাকতে পারে, দুইয়ের বেশিও থাকতে পারে, আবার নাও থাকতে পারে। এই যে জিনিসগুলো দেখো, পিলি আমি আঁকছি কি অনেকটা সরু এবং হচ্ছে স্ট্রেট একদম লম্বা, আর হচ্ছে ছোট। আর এই স্ট্রাকচারগুলো একটু পুরু, একটু মোটা করে আঁকছি, আর এগুলোকে একটু লম্বা লম্বা আর আঁকাবাঁকা আঁকছি। এই জিনিসগুলোকে বলা হয় হচ্ছে ফ্লাজেলা। ফ্লাজেলা। তাহলে আমরা এবার পিলি আর ফ্লাজেলা নিয়ে একটু ডিটেলসে জেনে আসি। ব্যাকটেরিয়ার স্ট্রাকচারে পিলি কি, ফ্লাজেলা কি, পিলির কাজ কি, ফ্লাজেলার কাজ কি। তাহলে পিলি কি? পিলি হচ্ছে দেখো এই ছোট ছোট জিনিসগুলা, ছোট ছোট। তাহলে ছোট ছোট দণ্ডাকার আর হচ্ছে সরু আর হচ্ছে স্ট্রেট একদম যে জিনিসগুলো ব্যাকটেরিয়া থেকে বাইরের দিকে বের হয়েছে সেগুলোকে আমরা বলবো পিলি। আর পিলির মতোই ঠিক যেগুলো একটু আঁকাবাঁকা আর হচ্ছে লম্বা, সেই স্ট্রাকচারগুলোকে আমরা বলবো ফ্লাজেলা। তাহলে আমরা পিলি আর ফ্লাজেলা নিয়ে একটু দেখে আসি। পিলি যেটা, আমি যদি এখানে একটু আঁকা ট্রাই করি, পিলিটা হচ্ছে কি, পিলিটা হচ্ছে একদম স্ট্রেইট। তাহলে পিলিটার কি বৈশিষ্ট্য পাবো আমরা? পিলির বৈশিষ্ট্য পাবো সে হচ্ছে সরু, সরু, ছোট, আর হচ্ছে পিলিটা হচ্ছে কি নলাকার। আর পিলি যেটা, এই পিলিটা মনে রাখবা একটা প্রোটিন দিয়ে গঠিত, তার নাম অনুসারেই তার প্রোটিনটা, তাই এটা মনে রাখা হামরি কঠিন কিছু না। পিলি হচ্ছে পিলিন নামক প্রোটিন দ্বারা গঠিত হয়, আশা করি মনে থাকবে। আর এই পিলির কাজ হচ্ছে কি, পিলির কাজ হচ্ছে পিলি দ্বারা ব্যাকটেরিয়া পোষক কোষের সাথে, পোষকের সাথে সংযুক্ত হয়। পোষক মানে কি দেখো, ধরো ব্যাকটেরিয়াটা তোমার যে কোনো একটা অঙ্গকে আক্রমণ করবে। ধরো এটা হচ্ছে তোমার একটা অঙ্গ, সাপোজ আমি গ্রিন কালার দিয়ে, এটা একটা তোমার অঙ্গের ধরো যে কোনো একটা কোষ। এরপর এটা ধরো সাপোজ একটা ব্যাকটেরিয়া। এখন এই ব্যাকটেরিয়াটা তোমার কোষকে আক্রমণ করবে। আক্রমণ করার জন্য অবশ্যই কি করতে হবে? ব্যাকটেরিয়াকে তোমার কোষটার সাথে সংযুক্ত হইতে হবে। এই যে কোষকে ব্যাকটেরিয়া আক্রমণ করবে ওই কোষটাকে আমরা বলবো হচ্ছে পোষক। আর হচ্ছে ব্যাকটেরিয়া এই পিলির মাধ্যমেই হচ্ছে কিন্তু পোষকের সাথে সংযুক্ত হয়। তাহলে যাকে ব্যাকটেরিয়া আক্রমণ করবে তার সাথে ব্যাকটেরিয়া যুক্ত হয়, অ্যাটাচ হয় কিসের মাধ্যমে? পিলির মাধ্যমে। আর পিলি হচ্ছে কি স্ট্রেইট, পিলি কোনো কার্ভড না, পিলি হচ্ছে কি স্ট্রেইট। এরপর দেখো ফ্লাজেলা যেটা, ফ্লাজেলাটা হচ্ছে একটু পুরু, ফ্লাজেলাটা হচ্ছে একটু পুরু, আর এটা হচ্ছে একটু সর্পিলাকার, সর্পিলাকার আর হচ্ছে লম্বা। পিলি ছিল কি, পিলি ছিল খাটো, আর এটা সর্পিলাকার আর হচ্ছে লম্বা। এই ফ্লাজেলার কাজ কি দেখো, ব্যাকটেরিয়ার কোনো হাত পা নেই, তার কি হাঁটতে হবে না? তার কি এক জায়গা থেকে আরেক জায়গায় যাইতে হবে না? অবশ্যই যাইতে হবে। সে হচ্ছে এই ফ্লাজেলার মাধ্যমে এক জায়গা থেকে আরেক জায়গায় যায়। তোমরা অক্টোপাসের টেন্টেকলস দেখছো, অর্থাৎ কোষশিকা দেখছো, এগুলো দ্বারা কি হয়? অক্টোপাস সাঁতার কাটে, তেমনি ব্যাকটেরিয়া হচ্ছে এই ফ্লাজেলার মাধ্যমে চলাচল করে। তাহলে ফ্লাজেলার মাধ্যমে ব্যাকটেরিয়া কি করে? চলাচল করে। তাহলে এই হচ্ছে ফ্লাজেলার কাজ হচ্ছে চলনে সাহায্য করা। এখন দেখো পিলি কোন ধরনের প্রোটিন দ্বারা গঠিত হয়েছে? পিলি গঠিত হয়েছিল পিলিন প্রোটিন দ্বারা, আর ফ্লাজেলা গঠিত হয় তার নাম অনুসারে ফ্লাজেলিন প্রোটিন দ্বারা। আশা করি মনে রাখা কঠিন কিছু না। মাঝে মাঝে পিলি আর ফ্লাজেলার পার্থক্য করতে বলে দিই, এই পয়েন্টগুলো লিখলেই এনাফ। তাহলে পিলি হচ্ছে কি, পিলি হচ্ছে সরু, ছোট আর হচ্ছে নলাকার, আর হচ্ছে পিলিন প্রোটিন দ্বারা গঠিত। ফ্লাজেলা হচ্ছে ফ্লাজেলিন প্রোটিন দ্বারা গঠিত, আর ফ্লাজেলা হচ্ছে সর্পিলাকার। পিলির কাজ হচ্ছে পোষকের সাথে, যাকে ব্যাকটেরিয়া আক্রমণ করবে তার সাথে সংযুক্ত হওয়া, আর ফ্লাজেলার কাজ হচ্ছে কি চলনে সাহায্য করা, ব্যাকটেরিয়াটাকে সে চলাচলে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াতে সে হচ্ছে সাহায্য করে থাকে। আশা করি এতটুকু ক্লিয়ার হয়েছে। এরপর আমরা ব্যাকটেরিয়ার স্ট্রাকচারটা আরো একটু দেখি, আরো একটু ভেতরের দিকে যাই। আমরা এখানে দেখতে পাবো এভাবে একটা বৃত্তাকার ডিএনএ। দেখো আমরা প্রথম অধ্যায়ে ডিএনএ পড়ে আসছি না? ডিএনএটা কি ছিল? মানুষের ডিএনএটা ছিল সর্পিলাকার, দ্বিসূত্রক তো ছিল, কিন্তু সেটা ছিল কি পেঁচানো, সর্পিলাকার। কিন্তু ব্যাকটেরিয়ার ডিএনএটাও দ্বিসূত্রক, কিন্তু এই দ্বিসূত্রক ডিএনএটা হচ্ছে কি, দ্বিসূত্রক ডিএনএটা হচ্ছে বৃত্তাকার। এই বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএটা, বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএটাকে মনে রাখবা, এটাকে বলা হয় হচ্ছে প্লাজমিড। তাহলে প্লাজমিড মানে হচ্ছে কি, প্লাজমিড মানে হচ্ছে দ্বিসূত্রক বৃত্তাকার ডিএনএ। এটা আমরা ব্যাকটেরিয়ায় পাবো, মানুষে কিন্তু পাবো না। মানুষে আমরা পাই কি, সর্পিলাকার ডিএনএ। আর ব্যাকটেরিয়াতে দেখো, ব্যাকটেরিয়াতে আমি কি বলছি, ব্যাকটেরিয়াতে কোনো টাইপের আবরণ নাই, কোনো ধরনের ঝিল্লি নাই, নিউক্লিয়াসের কোনো ঝিল্লি নাই। তাহলে নিউক্লিয়াসের যেহেতু কোনো ঝিল্লি নাই, ক্রোমোজোমটা কি থাকবে? এভাবে মুক্ত অবস্থায় সাইটোপ্লাজমে থাকবে, অর্থাৎ তার ক্রোমোজোমটা কি উন্মুক্ত থাকবে। এটাকে আমরা বলবো মুক্ত ক্রোমোজোম। তাহলে ব্যাকটেরিয়াতে ক্রোমোজোমটা কোনো ঝিল্লি দ্বারা আবৃত থাকবে না, কারণ এখানে কি কোনো ধরনের নিউক্লিয়ার মেমব্রেন নাই। তাহলে আমরা এখানে কি পাবো? আমরা এখানে পাবো হচ্ছে মুক্ত
ক্রোমোজোম। ব্যাকটেরিয়াতে আমরা পাবো মুক্ত ক্রোমোজোম, ক্রোমোজোমের বাইরে আমরা কোনো আবরণ পাবো না, যেমনটা আমরা মানুষের ক্ষেত্রে পাইছিলাম। তাহলে আমি যদি এই দুইটা জিনিসকেও এখানে অ্যাড করে দিই, এখানে কি হবে, ক্রোমোজোমটা থাকবে কি, ব্যাকটেরিয়ার ক্রোমোজোমটা আমরা পাবো এখানে হচ্ছে মুক্ত ক্রোমোজোম থাকে, কারণ এখানে কোনো নিউক্লিয়ার মেমব্রেন নাই। আর প্লাজমিড প্লাজমিডটা হচ্ছে কি বৃত্তাকার দ্বিসূত্রক ডিএনএ। আশা করি এতটুকু পর্যন্ত ক্লিয়ার হয়েছে। এরপর দেখো, যে কোনো প্রাণীতে অর্থাৎ যে কোনো জীবে কি থাকে, নিউক্লিয়াসের বাইরে সাইটোপ্লাজম থাকবে। ব্যাকটেরিয়া তো অবশ্যই ব্যতিক্রম হওয়ার কথা না, ব্যাকটেরিয়া তো অবশ্যই কি থাকবে, ব্যাকটেরিয়া তো অবশ্যই হচ্ছে সাইটোপ্লাজম থাকবে। এভাবে আমরা ব্যাকটেরিয়ার ক্ষেত্রেও সাইটোপ্লাজম পাবো। তাহলে এই যে দানা দানা যেগুলো দিলাম এগুলোকে আমরা বলবো সাইটোপ্লাজম। এই সাইটোপ্লাজমের মধ্যে কি থাকবে, ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকবে না, ঝিল্লিবদ্ধ কোনো অঙ্গাণু থাকবে না। সাইটোপ্লাজমের মধ্যে থাকবে ঝিল্লিবিহীন অঙ্গাণু। ঝিল্লিবিহীন একটা অঙ্গাণু মনে রাখতে হবে তোমাদের, কি, রাইবোজোম। ব্যাকটেরিয়াতে ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে রাইবোজোম অন্যতম। আমি দিলাম রাইবোজোম, এটা হচ্ছে রাইবোজোম। রাইবোজোমের একটা ছোট খণ্ডক থাকে আর একটা বড় খণ্ডক থাকে। এই যে ব্যাকটেরিয়ার রাইবোজোমটা, এই রাইবোজোমটা কি হয়, আমরা শুরুতেই দেখে আসছি, রাইবোজোমটা হয় 70S, কারণ সে হচ্ছে আদিকোষী। সে যদি প্রকৃত কোষী হইতো তার রাইবোজোমটা হইতো কি 80S। এছাড়া এখানে থাকে হচ্ছে ব্যাকটেরিয়াতে কিছু কোষ গহ্বর, এভাবে করে কিছু কোষ গহ্বর থাকে, এগুলো ধরো কিছু কোষ গহ্বর। তাহলে এই হচ্ছে একটা আদর্শ ব্যাকটেরিয়ার স্ট্রাকচার। তাহলে আমি যদি এখানে কমপ্লিট করে দিই, ব্যাকটেরিয়াতে আমরা সাইটোপ্লাজম পাবো। সাইটোপ্লাজমে কি থাকবে, অবশ্যই ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকবে না, সাইটোপ্লাজমে থাকবে হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণু। কোনো ধরনের ঝিল্লিবদ্ধ অঙ্গাণু থাকবে না, অর্থাৎ সেসব অঙ্গাণু থাকবে যাদের কোনো কাপড় নেই, যাদের কোনো পোশাক নাই। যাদের হচ্ছে পোশাক আছে তারা ব্যাকটেরিয়াতে অ্যাবসেন্ট। আর হচ্ছে ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে একটা অঙ্গাণুর নাম মনে রাখবা, রাইবোজোম। রাইবোজোমটা কত এস থাকে ব্যাকটেরিয়াতে, 70S। আর হচ্ছে কি মনে রাখবা, এখানে হচ্ছে কোষ গহ্বর থাকে, কোষ গহ্বর থাকে। এতটুকু জানলেই এনাফ। তাহলে আশা করি আদর্শ ব্যাকটেরিয়ার গঠনটা তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি যদি আরেকবার একটু বলে দিই, আদর্শ ব্যাকটেরিয়াতে কি থাকে, একটা বাউন্ডারি থাকে। বাউন্ডারিটাকে আমরা বলে থাকি কি কোষ প্রাচীর। কোষ প্রাচীরটা গঠিত হয় কি দিয়ে, পেপটিডোগ্লাইকান দিয়ে। এই যে দেওয়ালটা, দেওয়াল গঠিত হইলে ইট লাগে, ইটটা হচ্ছে মুরামিক অ্যাসিড আর সিমেন্টটা হচ্ছে পেপটাইড লিঙ্ক। আর সাথে হচ্ছে এখানে প্লাস্টারের রং হিসেবে টিকোইক অ্যাসিড থাকতে পারে। এই পেপটিডোগ্লাইকান লেয়ারটা কিছু কিছু ব্যাকটেরিয়াতে আমরা পাবো থিক, অর্থাৎ হচ্ছে মোটা। যাদের ক্ষেত্রে পেপটিডোগ্লাইকান লেয়ারটা মোটা থাকে তাদেরকে আমরা বলে থাকি গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া। যাদের পাতলা বা চিকন থাকে তাদেরকে আমরা বলে থাকি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া। এরপর ব্যাকটেরিয়াতে কোষ প্রাচীরের বাইরের দিকে কিছু কিছু ব্যাকটেরিয়াতে ক্যাপসুল থাকতে পারে। ক্যাপসুলটা যদি শক্ত হয় সেটাকে আমরা বলে থাকি কি ক্যাপসুল, আর এটা যদি নরম হয়, অনেকটা ইলাস্টিক হয়, সেটাকে আমরা বলি স্লাইম লেয়ার। তারপর ভেতরের দিকে এখানে থাকতে পারে কি প্লাজমা মেমব্রেন বা কোষঝিল্লি। ব্যাকটেরিয়ার কোষঝিল্লির কাজ হচ্ছে কি শ্বসনে সাহায্য করা আর হচ্ছে শক্তি উৎপাদন করা, কারণ তার কাছে কোনো ধরনের মাইটোকন্ড্রিয়া নেই। তারপর এখানে লম্বা লম্বা ছোট ছোট নলাকার কিছু প্রজেকশন দেখা যায় এভাবে, এগুলোকে বলা হয় পিলি। পিলি গঠিত হয় পিলিন প্রোটিন দ্বারা। পিলি হচ্ছে পোষক কোষের সাথে সংযুক্ত হইতে সাহায্য করে। আর লম্বা লম্বা যেগুলো আছে আঁকা বাঁকা, যেগুলো চলনে সাহায্য করে, সেগুলোকে আমরা বলে থাকি ফ্লাজেলা। ভেতরের দিকে গেলে আমরা এখানে বৃত্তাকার ডিএনএ পাবো, প্লাজমিড। আর হচ্ছে ক্রোমোজোমটা মুক্ত অবস্থায় থাকবে, যাকে আমরা মুক্ত ক্রোমোজোম বলবো। এরপর সাইটোপ্লাজমের মধ্যে আমরা কোনো ঝিল্লিবদ্ধ অঙ্গাণু পাবো না, আমরা এখানে ঝিল্লিবিহীন অঙ্গাণু পাবো। ঝিল্লিবিহীন অঙ্গাণুর মধ্যে একটার নাম হচ্ছে রাইবোজোম। রাইবোজোম এটা যেহেতু আদিকোষী, এখানে আমরা রাইবোজোম পাবো কি 70S। তারপর হচ্ছে কিছু কোষ গহ্বর পাবো। তাহলে এটাই হচ্ছে আমাদের একটা আদর্শ ব্যাকটেরিয়া গঠন। তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের ক্লিয়ার হয়েছে। তাহলে আমি আর না বাড়াই, আমরা নেক্সট ক্লাসে ব্যাকটেরিয়ার আরেকটা ইম্পর্টেন্ট টপিক অর্থাৎ ব্যাকটেরিয়ার রিপ্রোডাকশন, ব্যাকটেরিয়ার জননটা নিয়ে আলোচনা করব। তাহলে সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর সুন্দরভাবে থেকো। আসসালামু আলাইকুম।